সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ উত্তেজনা, ইরান ইসরায়েল সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়া আজকের এই বিশেষ লাইভ বুলেটিনে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। এই যুদ্ধের বাস্তব চিত্র কী, কারা এগিয়ে, কারা পিছিয়ে এবং শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে। প্রথমেই আসি সামরিক বাস্তবতায়। শুরুতে ধারণা ছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের উন্নত প্রযুক্তি, শক্তিশালী বিমানবাহিনী এবং অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে খুব দ্রুত ইরানকে দমন করতে পারবে। কিন্তু এখন বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখাচ্ছে। একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানছে। যে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এতদিন গর্ব করা হতো সেটি এখন চাপে পড়ে গেছে। সামরিক বিশ্লেষকদের মতে শুধু বোমা ফেলা বা ধ্বংসযজ্ঞ চালানোই যুদ্ধ জয়ের জন্য যথেষ্ট নয়। মূল বিষয় হল প্রতিপক্ষের সক্ষমতা কমানো, আর এখানেই ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই ব্যর্থতা? বিশ্লেষণে উঠে এসেছে, ইরান বহু বছর ধরেই এই ধরনের আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রযুক্তিগত সম্পদগুলো আগে থেকেই সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এমনকি পাহাড়ের ভেতরে তৈরি করা হয়েছে শতাধিক গোপন স্থাপনা, যেখানে সংরক্ষণ করা হয়েছে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। ফলে বাইরে যে ভবনগুলো ধ্বংস করা হচ্ছে তার অনেকগুলোই কার্যত খালি, অর্থাৎ বাহ্যিকভাবে ধ্বংস দেখালেও বাস্তবে ইরানের মূল শক্তি অক্ষত রয়েছে। ইতিহাসের উদাহরণও এখানে গুরুত্বপূর্ণ। অতীতে ইরাক যুদ্ধেও দেখা গিয়েছিল, বোমা ফেলে ভবন ধ্বংস করা হলেও ভেতরে কিছুই ছিল না। যুদ্ধের পরে সেই স্থাপনাগুলো আবার চালু করা হয়। ঠিক একই কৌশল এখন ব্যবহার করছে ইরান। ফলে এই যুদ্ধের ক্ষয়ক্ষতি যতটা দেখানো হচ্ছে, বাস্তবে তার প্রভাব ততটা নয়। এখন আসি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিকে, যেখানে ইরান সবচেয়ে বড় চমক দেখিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরু হয়েছিল ইরান ইরাক যুদ্ধের সময়। তখন তারা বিদেশ থেকে প্রযুক্তি নিয়ে শুরু করলেও ধীরে ধীরে নিজেদের সক্ষমতা তৈরি করে। বছরের পর বছর গবেষণা, উন্নয়ন এবং রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তাদের ক্ষেপণাস্ত্র বিশ্বের অন্যতম উন্নত। বর্তমানে ইরানের হাতে রয়েছে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক প্রযুক্তি এবং ড্রোন সোয়ার্ম সিস্টেম। তারা শুধু মিসাইল বানাচ্ছে না, বরং প্রতিটি মিসাইলের জন্য আলাদা লক্ষ্যভিত্তিক প্রযুক্তি ব্যবহার করছে। কোনোটি বাংকার ধ্বংসের জন্য, কোনোটি নির্দিষ্ট ভবনে নিখুঁত আঘাত হানার জন্য, আবার কোনোটি বড় এলাকা ধ্বংসের জন্য। এমনকি তাদের মিসাইলগুলোতে ডিকয় বা বিভ্রান্তিকর উপাদানও ব্যবহার করা হচ্ছে, যাতে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরানের মিসাইলগুলো এখন এমনভাবে ডিজাইন করা হয়েছে যা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। সামান্য গতিপথ পরিবর্তন করলেই প্রতিরক্ষা মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে যাচ্ছে। এমনকি যে প্রযুক্তির ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, সেটির মূল ভিত্তি 1970-এর দশকের। অর্থাৎ আধুনিক মিসাইলের সামনে সেই পুরনো প্রযুক্তি এখন পিছিয়ে পড়ছে। এখন আসি যুদ্ধের বিস্তার নিয়ে। অনেকেই ভাবছিলেন এই সংঘাত শুধু ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু বাস্তবতা হল, এই যুদ্ধ ইতোমধ্যে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইরান শুধু ইসরায়েল নয়, বরং যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছে তাদেরও লক্ষ্যবস্তু বানাচ্ছে। কাতার, বাহরাইন, কুয়েত, এমনকি সৌদি আরব সবাই কোনো না কোনোভাবে এই সংঘাতে জড়িয়ে পড়েছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো এখন বড় ধরনের ঝুঁকিতে রয়েছে, কারণ তাদের অর্থনীতি অনেকাংশেই নির্ভর করে স্থিতিশীলতা এবং নিরাপত্তার ওপর। কিন্তু এখন সেই নিরাপত্তা ভেঙে পড়ছে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, দুবাইয়ের মতো একটি শহর যা দীর্ঘদিন ধরে নিরাপদ হিসেবে পরিচিত ছিল, সেটিও এখন আঘাতের মুখে। ফলে বিনিয়োগ, পর্যটন এবং অর্থনীতি সবকিছুই হুমকির মুখে। এর পাশাপাশি সবচেয়ে বড় ঝুঁকি হল জ্বালানি বাজার। যদি এই যুদ্ধ আরও বিস্তৃত হয় এবং গুরুত্বপূর্ণ তেল উৎপাদন বা পরিবহন বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। এখন আসি যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রকে বিস্তারিতভাবে জানানো হয়েছিল সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে। বলা হয়েছিল ইরান পাল্টা আঘাত করবে, হরমুজ প্রণালী বন্ধ করতে পারে এবং মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে যুদ্ধ শুরু করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্র নিজেই একটি বের হওয়ার পথ খুঁজছে। ধারণা করা হচ্ছে তারা একটি কূটনৈতিক সমাধানের দিকে যেতে পারে। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাশিয়া ও চীন। এই দুই দেশ যদি মধ্যস্থতা করে, তাহলে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।
সম্ভাব্য সমাধান হিসেবে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক উপস্থিতি কমিয়ে আনতে পারে। এর বিনিময়ে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসতে পারে। তবে ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছাড়বে না, এটি প্রায় নিশ্চিত। সবশেষে রাজনৈতিক দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বিশ্লেষক মনে করছেন এই যুদ্ধের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। শক্তি প্রদর্শন, আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি এবং স্থানিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা, সবকিছু মিলিয়ে এটি একটি জটিল পরিস্থিতি। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? এটি কি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে নাকি কূটনৈতিক সমাধান আসবে? এখনও সেই উত্তর পরিষ্কার নয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের ঘটনা নতুন করে হিসেব পাল্টে দিচ্ছে এবং বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কী হয়। এই ছিল আজকের বিস্তারিত বিশ্লেষণ। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং নতুন আপডেট নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।